প্রিয় শিক্ষার্থী, তোমরা নিউজে জানতে পেরেছ করোনার প্রকোপ যদি বেড়ে যায় তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশনা আসছে হয়তো সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু বিএফ শাহীন কলেজ চট্টগ্রাম মাননীয় অধ্যক্ষের নির্দেশে আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রি টেস্টের সিলেবাস, টেস্টের সিলেবাস আমরা এগিয়ে নেব। আমরা তোমাদেরকে পর্যায়ক্রমে ক্লাসগুলো, সিলেবাস ভিত্তিক, শিক্ষণফল ভিত্তিক ক্লাসগুলো তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব এবং আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি তোমরা অবলোকন করো, অনুধাবন করো, তাহলে তোমাদের এই পাঠ্য অভ্যাস এবং তোমাদের প্রিপারেশন হবে ভালো। আশা করি তোমরা সবসময় প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা বিষয়ের আমরা দেওয়ার চেষ্টা করছি। আমি বিশেষ করে আমার বিষয়টা, আমার এটা চতুর্থ ক্লাস এবং আমি যে বিষয়টা আলোচনা করছিলাম সংশ্লেষ এবং নির্বরণ। আগে আমি সংশ্লেষের উপর একটা ক্লাস করেছি। আজকে সংশ্লেষের উপর কিছু আলোচনা আছে, এরপর আমরা নির্বরণের আলোচনা যাব। তো তোমরা সংশ্লেষ বলতে জেনেছ যে দুই বা ততোধিক রাশির মধ্যে যে পরিমাণগত সম্পর্ক, সেটাই হচ্ছে সংশ্লেষ। যেমন কোনো ব্যক্তির আয় বৃদ্ধির সাথে সাথে ওই ব্যক্তির ব্যয়ও বৃদ্ধি পায়, সুতরাং আয়ের সাথে ব্যয়ের একটা সম্পর্ক আছে, এইটাকে বলে সংশ্লেষ। তো সংশ্লেষের পরিমাপ সম্পর্কে তোমাদের জানিয়েছি সংশ্লেষাঙ্কের মাধ্যমে, এবং এই আমরা কোন কোন ধরনের সংশ্লেষ আছে, ধনাত্মক, ঋণাত্মক এবং নিষ্ক্রিয় সংশ্লেষ সম্পর্কে আলোচনা করেছি এবং তোমাদেরকে একটি প্রবলেমও সলভ করে দিয়েছি। আজকে আমরা কিছু সংজ্ঞা আলোচনা করব, এরপরে তোমাদের আমি নির্বরণের উপর আজকে একটু আলোকপাত করব। থ্যাংক ইউ। এখন তোমরা দেখো, প্রথম হচ্ছে বিক্ষেপ চিত্র কি। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলক চলককে ছক কাগজে উপস্থাপন করলে যে চিত্র পাওয়া যাবে তা হলো বিক্ষেপ চিত্র। স্ক্যাটার ডায়াগ্রাম। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাবো যে বিক্ষেপ চিত্রটা কি। হ্যাঁ, এই পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলককে ছক কাগজে উপস্থাপন করলে যে চিত্র পাওয়া যাবে সেটাই হচ্ছে বিক্ষেপ চিত্র। আর বিক্ষেপ চিত্রের সাহায্যে সংশ্লেষের সম্পর্কযুক্ত দুটি চলকের সংশ্লেষের ধরনটা আমরা জানতে পারবো। সেটা কি পূর্ণ ধনাত্মক, না আংশিক ধনাত্মক, না আংশিক ঋণাত্মক, না পূর্ণ ঋণাত্মক, না নিষ্ক্রিয় সম্পর্ক, সেটা আমরা অবলোকন করতে পারবো খুব সহজে। সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে কীরূপ সম্পর্ক তা ধরন নির্ণয়ে বিক্ষেপ চিত্র যথেষ্ট ভূমিকা রাখে। এখন একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বিক্ষেপ চিত্রটা দেখাবো। মনে করো দ্রব্যের মূল্য, কোন একটা দ্রব্যের মূল্য এবং ওই দ্রব্যের উপর চাহিদার সূচি এখানে দেওয়া হলো। তো যদি 5 টাকা হয় সাপোজ কলার মূল্য, তখন আমি 10টা কলা নেব। যদি 3 টাকা হয়, যদি 4 টাকা হয়, সাপোজ আমি 5টা কলা নেব। যদি
2 টাকা হয়, আমি না যখন 5 টাকা হবে তখন আমি 5 টাকা হলে আমি 10টা কলা নেব, 4 টাকা হলে আমি 20টা কলা নেব, 2 টাকা হলে আমি 30টা কলা নেব, 1 টাকা হলে আমি 40টা কলা নেব। তাহলে কি হলো, এখানে দ্রব্যের মূল্য যখন কমতে থাকে তখন চাহিদা পরিমাণ বাড়তে থাকে। এটা আমরা স্কেলার এই সম্পর্কযুক্ত দ্রব্যের মূল্যের সাথে চাহিদার, তাহলে দেখছি আমরা দ্রব্যের মূল্য হ্রাস পাওয়ার সাথে সাথে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা আমরা সংশ্লেষের এটার সংশ্লেষের ধরন কীরকম সেটা আমরা বিক্ষেপ চিত্র আঁকবো, বিক্ষেপ চিত্রের মাধ্যমে দেখাবো। আমরা এদিকে দ্রব্যের মূল্য x অক্ষরেখায় আর y অক্ষরেখায় আমরা চাহিদা লিখব, চাহিদা দ্বারা সূচিত করব। তো 1 2 3 4 5, আর এখানে 10 20 30 40 50। আচ্ছা, যখন কলার দাম 1 টাকা, দ্রব্যের মূল্য 1 টাকা, তখন চাহিদার পরিমাণ 40। যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 30। যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 20। যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 10। তাহলে এটা লো ডাইমেনশন, নিচের নিম্ন গতি। আমরা তাহলে এটা কি দেখছি, নিচের দিকে যাচ্ছে, রেখাটি নিচের দিকে যাচ্ছে। এখন যদি কলার দাম 25 টাকা হতো তখন আমরা ধরে নিই চাহিদার পরিমাণ -10। তাহলে এদিকে -10 বসালে এখানে যদি আমি 25 দিই এই জায়গায়, তাহলে আমার চাহিদাটা এদিকে আসতেছে। তাহলে এটা ঋণাত্মকের দিকে যাচ্ছে, চতুর্থ স্কোয়াড্রন ঋণাত্মক সেদিকে যাচ্ছে। সুতরাং এটা আমাদের দেখাচ্ছে আর এর মান -1 এর কাছাকাছি। সুতরাং এখানে দ্রব্যের মূল্য এবং চাহিদার সম্পর্ক হচ্ছে ঋণাত্মকধর্মী ঋণাত্মক সংশ্লেষ। তাহলে এটা কি হবে, ঋণাত্মক সংশ্লেষ। এটা একটা বিক্ষেপ চিত্র, চিত্রটা হচ্ছে বিক্ষেপ চিত্র। এই বিক্ষেপ চিত্রের সাহায্যে আমরা সম্পর্কযুক্ত দুটি চলকের গতিটা কোন দিকে সেটা বুঝতে পারলাম এবং এটি কোন ধরনের সংশ্লেষ সেটা জানতে পারলাম। সেটা হচ্ছে ঋণাত্মক সংশ্লেষ এবং প্রায় পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। এটা প্রায় পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। এখন আমি আরেকটা ছোট প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে ব্যাখ্যা করো r = 1, r = -1, r = 0, r² = 0.64, r = 0.9। তো r = 1 দ্বারা আমরা বুঝি সম্পর্কযুক্ত চলকদ্বয়ের মধ্যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান, পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান। আর r = -1 দ্বারা আমরা বুঝবো সম্পর্কযুক্ত চলকদ্বয়ের মধ্যে
পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান। r is equal to 0 দ্বারা বুঝি চলকদ্বয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। এখন r equal to 0.9 দ্বারা বুঝি চলকদ্বয়ের মধ্যে উচ্চ ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান। যদি -0.9 হতো, যদি -0.9 হয় তখন আমরা বুঝবো উচ্চ ঋণাত্মক সংশ্লেষ, ধনাত্মকের পরিবর্তে ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান। এখন আরেকটা আছে r স্কয়ার। r স্কয়ার ইজ ইকুয়াল টু 0.64 দ্বারা বুঝি অধীন চলকের পরিবর্তন পরিবর্তন 64%, অর্থাৎ চলকের পরিবর্তনে 64%, অর্থাৎ শতকরা 64 ভাগ স্বাধীন চলক দ্বারা প্রভাবিত। 64 ভাগ স্বাধীন চলক দ্বারা প্রভাবিত। একটা ছোট প্রশ্ন অনুধাবনমূলক এখান থেকে একটা থাকতে পারে, তো সুতরাং আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এই ধরনের একটা অনুধাবনমূলক প্রশ্ন সংশ্লেষ থেকে আসতে পারে। এবার আমরা আলোচনা করব নির্বরণ। সংশ্লেষ মোটামুটি আমরা শিকলফলগুলো প্রায় করিয়ে ফেলেছি, এখন নির্বরণটা আলোকপাত করব আজকে। তো প্রথমে হচ্ছে নির্বরণ কি। প্রথম প্রশ্নটা হচ্ছে নির্ভরণ কি। দুই বা ততোধিক সম্পর্কযুক্ত চলকের মধ্যে একটি মানের একক পরিবর্তনের ফলে একটি মানের এক একক পরিবর্তনের ফলে অপর মানটি যতটুকু পরিবর্তন হয় তা পরিমাপের পদ্ধতি হলো নির্বরণ। এরপরে এই নির্বরণ পরিমাপের জন্য একটি পরিমাপ হলো নির্ভরাঙ্ক, সেটা আলোচনা করছি।
নির্ভরাঙ্ক কি? এটা নির্ভরণ পরিমাপের একটি নির্ভরণ পরিমাপক দ্বিচলক বিশিষ্ট অর্থাৎ সম্পর্কযুক্ত দুটি চলক হচ্ছে দ্বিচলক। দ্বিচলক বিশিষ্ট একটি নির্ভরণ রেখার নির্ভরণের সহগ হলো নির্ভরাঙ্ক। বা কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন। বা নির্ভরাঙ্ক। তো আর একটু যদি এটা বিশ্লেষণ করি, অর্থাৎ কোনো একটি নির্ভরণে অধীন চলকটি স্বাধীন চলকের উপর কতটুকু নির্ভরশীল তার হার হলো নির্ভরাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন। তো কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন দুটি। একটি হলো x এর উপর y এর নির্ভরাঙ্ক। আমরা নির্ভরাঙ্ককে বি দিয়ে সূচিত করব। তো x এর উপর y এর যার নির্ভরাঙ্ক সেটা কাছে থাকবে, বি অফ ওয়াই অন এক্স। এটা সূত্র হচ্ছে, গাণিতিক সূত্রটা লিখে দিচ্ছি, সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন। এক্স এর উপর, এই জন্য এক্স এরটা থাকবে এক্স স্কোয়ার সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। এটা হচ্ছে নির্ভরাঙ্কের সূত্র, এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক। এখন দেখাবো y এর উপর x এর নির্ভরাঙ্ক। bxy equal to summation xy summation x summation y by n। নিচে y এর টার্মটা হবে সামেশন y স্কয়ার সামেশন y হোল স্কয়ার বাই n। তাহলে x এর উপর y এর নির্ভরাঙ্ক নির্ণয় করতে হলে b অফ y অন x ইকুয়াল টু এইটা হবে। আবার y এর উপর x এর বললে তাহলে y এর উপর বললে y এর টার্মটা আসবে, আর x এর উপর বললে x এর টার্মটা, উপরেরটা সমান সংশ্লেষ সংখ্যা নির্ণয়ের মতো। তাহলে আমরা
আজকে দুটা, এটা একটা শিকল ফল, এটার উপর ভিত্তি করে একটা সমস্যা দিতে পারে, সেটা আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারবো। এখানে আরেকটা জিনিস শেখার দরকার আছে, যে সেটা হলো নির্ভরাঙ্কের সাথে, আমি এখানে দেখাচ্ছি, নির্ভরাঙ্কের সাথে সংশ্লেষাঙ্কের একটা সম্পর্ক আছে। অর্থাৎ নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় হলো সংশ্লেষাঙ্ক। আমরা আগে সংশ্লেষাঙ্কের সূত্র শিখেছি, সংশ্লেষাঙ্কের একটা দ্বিতীয় সূত্র তোমাদের শিখাচ্ছি, যে নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় হলো সংশ্লেষাঙ্ক। আচ্ছা, সেটা কিরকম? যে আমরা সংশ্লেষাঙ্ককে আর এক্স ওয়াই দিয়ে সূচিত করি, তাহলে আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু রুট বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই। তাহলে আমরা নির্ভরাঙ্ক নির্ণয় করেও নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় নিলে আমরা সংশ্লেষাঙ্ক পাবো। এটা হচ্ছে সংশ্লেষাঙ্ক। তাহলে আমরা এখানেও তিনটা শিখনফল পেলাম, এখানে তিনটা শিখনফল পেলাম, যে একটা হচ্ছে যে নির্ভরাঙ্ক এক্সের উপর ওয়াই এর, আরেকটা হচ্ছে ওয়াই এর উপর এক্সের নির্ভরাঙ্ক, এবং নির্ভরাঙ্ক দ্বয়ের মাধ্যমে সংশ্লেষাঙ্ক নির্ণয়। তাহলে এখানে তিনটা শিখনফল, আর বিক্ষোভ চিত্র তোমাদের শিখিয়েছি, বিক্ষোভ চিত্র একটা শিখনফল। এই চারটা শিখনফলের উপর আগামী ক্লাসে আমি একটি শিক্ষা বোর্ডের প্রশ্ন তোমাদের প্রবলেম সলভ করে দেব। আশা করি তোমরা এগুলো একটু অনুশীলন করো, অনুধাবন করো, বাসায় পড়াশোনা করো। এখন যেহেতু সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে, প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আসছে, সেই জন্য আমরা যেন ঘরে বসে না থাকি, আমরা যেন এগিয়ে যাই, সামনের দিকে আমরা যেন এগিয়ে যাই, আমরা যেন পিছিয়ে না থাকি। আমাদের শাহিনেরা আমরা বাসায় পড়াশোনা করব, অনুধাবন করব। আমাদের প্রায় এখন অনলাইনে ক্লাস চলছে, তোমরা ক্লাসগুলো অনুধাবন করো, অনুশীলন করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার চতুর্থ ক্লাস আজকে এখানে শেষ করছি।